আপনারা সবাই জানেন যে অন্নপূর্ণা যোজনার ফর্ম কিন্তু প্রকাশ হয়ে গেছে গত 27 তারিখ। এই ফর্মটা ইংরাজি ভাষায়, বাংলা ভাষায় এবং হিন্দি ভাষায় পাওয়া যাচ্ছে। কিন্তু এতদিন ধরে আমাদের দেখে আসা 1-2 পাতার ফর্ম কিন্তু এটা নয়। এটা অন্নপূর্ণা যোজনা প্লাস আপনার পারিবারিক ডেটাবেস কালেক্ট করার জন্য 12 পাতার বড় একটা ফর্ম। কেন 12 পাতার ফর্ম? কারণ ভবিষ্যতে যদি সরকার আরো বড় কোনো প্রকল্প নিয়ে আসে, তাহলে আগে থেকেই তাদের কাছে আপনার এই পারিবারিক ডেটাবেস থাকলে তাদের সুবিধা হবে। কিন্তু রিসেন্টলি আমি দেখছি অন্নপূর্ণা যোজনার 12 পাতার ফর্ম ফিল আপ করা নিয়ে আপনারা অনেকেই সমস্যায় ভুগছেন। তাই আমাদের আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের সেই সব সমস্যা দূর হয়ে যাবে। এই ভিডিওতে আমি দেখাবো ধাপে ধাপে কিভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। তাই একটুও স্কিপ করবেন না, কারণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের ফর্ম ফিল আপের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। ফর্মের প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম বা হেড অফ দ্য ফ্যামিলির নাম কিন্তু লিখতে বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী। হেড অফ দ্য ফ্যামিলি মানে যদি আপনার বাবা থাকেন তার নাম লিখবেন, যদি বাবা না থাকে তাহলে মায়ের নাম লিখবেন, আর যদি আপনার বিয়ে হয়ে যেয়ে থাকে তাহলে আপনি স্বামীর নামও লিখতে পারেন। অথবা যদি স্বামীর ফ্যামিলিতে আপনার শ্বশুরমশাই বেঁচে থাকেন তাহলে আপনার শ্বশুরমশাইয়ের নামই হবে এখানে আপনার হেড অফ দ্য ফ্যামিলি। আর এই ফর্মে যা লেখা হবে সবই বড় হাতের লেখা হবে। আপনি এই ফর্মটি বাংলায় পূরণ করতে পারেন বা ইংলিশে পূরণ করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা মতো। তারপর এখানে হেড অফ দ্য ফ্যামিলির জন্ম তারিখ, যেটা আধার কার্ড অনুযায়ী, সেটা লিখে দেবেন। তারপরে 3 নম্বরে পরিবারের প্রধানের লিঙ্গ জানতে চাইছে। হেড অফ দ্য ফ্যামিলি যদি পুরুষ হন তাহলে পুরুষে টিক মারবেন, যদি মহিলা হন তাহলে মহিলায় টিক মারবেন, বা অন্যান্য যদি হন তাহলে অন্যান্য টিক মারবেন। 4 নম্বরে চাইছে পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার। আধার কার্ড নাম্বারটা এখানে পুরোটা লিখে দেবেন। তার যদি ডিজিটাল রেশন কার্ডে থাকে তাহলে সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনাকে লিখতে হবে। এখানে আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন আছে জানতে চাইছে। এখানে আপনাদের পরিবারের যতজন ফ্যামিলি মেম্বার আছে আপনি ততগুলো নাম্বার লিখে দেবেন। 5 জন থাকলে 5 লিখবেন, 6 জন থাকলে 6 লিখবেন, 7 জন থাকলে 7 জন, 8 জন থাকলে 8 জন। 7 নম্বরে আপনাদের ঠিকানা চাইছে। ঠিকানাতে মধ্যে প্রথমে লিখতে হবে আপনি যদি গ্রামে থাকেন গ্রামের নাম লিখবেন, শহরে থাকেন শহরের নাম লিখবেন, তারপরে পোস্ট অফিসের নাম, তারপর পুলিশ স্টেশনের নাম, তারপর ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে থাকেন তার নাম, তারপর পিনকোডের নাম্বার। 8 নম্বরে বলেছে যোগাযোগের নম্বর, এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর 9 নম্বরে আছে পরিবারের সমস্ত সদস্যদের নাম, জন্ম তারিখ, লিঙ্গ এবং প্রধানের সাথে তাদের সম্পর্ক কি এবং তাদের আধার নম্বর। প্রথমে পরিবারের প্রধানের নাম দিতে হবে, তারপর 1 নম্বর সদস্যের নাম লিখতে হবে। ধরুন আপনি আপনার হেড অফ দ্য ফ্যামিলি করেছেন বাবাকে, এখানে বাবার নাম লিখবেন। তারপর এখানে সদস্য নাম্বার 1 নম্বরে হবে মায়ের নাম, এখানে মায়ের নাম দেবেন। জন্ম তারিখে জন্ম তারিখ দেবেন, লিঙ্গতে মায়ের ফিমেল লিখবেন। পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক হবে ওয়াইফ লিখবেন। আধার নম্বরে আধার নাম্বারটা তার লিখে দেবেন। আর 1 নম্বর সদস্য অর্থাৎ আপনার মা যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে চান তাহলে এই টিক বক্সটাতে একটা টিক দিয়ে দেবেন। সদস্য নাম্বার 2, এখানে ধরুন আপনার দাদা থাকলো, তার নাম লিখলেন, তার জন্ম তারিখ, তার লিঙ্গ কি হবে, তার সঙ্গে প্রধানের সম্পর্ক কি সেটা লিখতে হবে, তার আধার কার্ড নাম্বার। ঠিক একইভাবে 3 নম্বর সদস্যের নাম লিখবেন, জন্ম তারিখ, লিঙ্গ এবং পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক, তার আধার কার্ড নাম্বার। ঠিক একইভাবে 4 নম্বর এবং 5 নম্বর সদস্যরা হবে। হ্যাঁ, অবশ্যই যদি আপনার ফ্যামিলিতে 5 বছরের নিচে কোনো শিশু থাকে তাদের তো আধার কার্ড নম্বর হয়নি, তাদের আধার কার্ড নম্বরের জায়গায় এনে বলে লিখে দেবেন। তারপর 10 নম্বরে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের নাম সেটাই দেবেন যেটা ডিবিটি লিঙ্কে উঠেছে। ডিবিটি লিঙ্কে ধরুন আপনার আধার ব্যাংক অ্যাকাউন্টের নাম ইউনিয়ন ব্যাংক উঠেছে, তাহলে ইউনিয়ন ব্যাংকই দেবেন, স্টেট ব্যাংক কিন্তু দেবেন না। এবার হেড অফ দ্য ফ্যামিলি যে আছে অর্থাৎ আপনার বাবার ব্যাংক অ্যাকাউন্টটা যে ব্যাংকে আছে সেই ব্যাংকের নাম আপনাকে এখানে দিতে হবে, তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখতে হবে এবং সেই ব্যাংকের আইএফসি কোডটা আপনাকে এখানে লিখে দিতে হবে। ঠিক একইভাবে 1 নম্বর সদস্যে আপনি আপনার মায়ের নাম লিখেছেন, হয়তো তার ব্যাংকের নামটা এখানে লিখবেন, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন, আইএফসি কোডটা এখানে লিখবেন। একইভাবে 2 নম্বর সদস্যদের তাই ব্যাংকের নাম এখানে লিখতে হবে, অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে, আইএফসি কোডটা এখানে লিখতে হবে। ঠিক একইভাবে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর সদস্যরা সমস্ত ব্যাংক ডিটেলসটা এখানে পূরণ করতে হবে। অবশ্যই ফার্স্ট পেজে যে সদস্যের নাম পরপর দিয়েছিলেন সেই অনুযায়ী কিন্তু এখানে পরপর লিখবেন। এরপর 11তে বলেছে আপনার এপিক নম্বর অর্থাৎ আপনার ভোটার কার্ডের নাম্বার দিতে হবে। ফার্স্ট হেড অফ দ্য ফ্যামিলি এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখতে হবে এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বারটা লিখতে হবে।
বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। রিসেন্ট এসআইআর যে হয়েছিল, যখন ভোটের টাইমে একটা পেপার দেওয়া হয়েছিল ভোট দেওয়ার জন্য, তাতেই ওখানে লেখা আছে বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বারটা কি হবে। একইভাবে 1 নম্বর সদস্যের ভোটার কার্ডের নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার, 2 নম্বর সদস্যেরও ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার, একইভাবে 3 নম্বর, 4 নম্বর ও 5 নম্বর সদস্যেরও ভোটার কার্ড নাম্বার এবং বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার লিখতে হবে। 12তে বিভাগ, অর্থাৎ কোন ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন। আপনি যদি জেনারেল হন তাহলে ইউআর টিকমার্ক দেবেন। আপনি যদি আর্থিকভাবে দুর্বল শ্রেণী হন অর্থাৎ ইউআর ইডাব্লিউএস তাহলে এখানে টিকমার্ক দেবেন। আপনি যদি এসসি হন এখানে টিকমার্ক দেবেন। আপনি যদি এসটি হন এখানে টিকমার্ক দেবেন। আর ওবিসি হলে এখানে, আর পিবিটিজি অর্থাৎ বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী, তাহলে আপনি এখানে টিকমার্ক দেবেন। আর্থিকভাবে দুর্বল শ্রেণী অর্থাৎ ইডাব্লিউএস হলে তার যে সার্টিফিকেটটা আছে আপনাকে তার জেরক্স কপি দিতে হবে। এরপর জানতে চাইছে আপনার রেশন কার্ড বা খাদ্য ভর্তুকি। আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে হ্যাঁ দেবেন, যদি না থাকে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে তার কার্ডের ধরন কিরকম। যদি AA হয় তাহলে এটা টিকমার্ক দেবেন। PHH হলে এখানে টিকমার্ক দেবেন। SPHH হলে এখানে টিকমার্ক দেবেন। RKSY1 হলে এখানে টিকমার্ক দেবেন, বা RKSY2 হলে এখানে টিকমার্ক দেবেন, বা ভর্তুকিবিহীন হলে এখানে টিকমার্ক দেবেন। তারপর বলছে আপনার পরিবারটি কি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে? যদি রেশন তোলেন তাহলে হ্যাঁ দেবেন, যদি রেশন না তোলেন তাহলে নাই টিকমার্ক দেবেন। তারপর আপনার সম্পদ জানতে চাইছেন, আপনার বাড়ির ধরন ঠিক কি রকম। আপনার বাড়িতে কি 3 বা তার থেকে বেশি পাকা ঘর আছে? যদি থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি না থাকে তাহলে নয় টিকমার্ক দেবেন। তারপর জানতে চাইছেন পরিবারের জমির মালিকানা আছে? যদি থাকে হ্যাঁ দেবেন, যদি থাকে না দেবেন। যদি থাকে ফর্মের সাথে রেজিস্ট্রেশনের কপি দেবেন, মিউটেশনের কপি দেবেন এবং রিসেন্ট করা জমির রেকর্ডের একটা কপি দেবেন। তারপর জানতে চাইছেন পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ কত শতকে আছে। এখানে সেই শতকটা লিখতে হবে। ধরুন আপনার জমির পরিমাণ হলো 0.23 একর। এখানে একরে আছে, তাহলে আপনি হয়তো বুঝতে পারছেন না শতক কিভাবে বার করবেন। গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনার একরটা হিসাব করে লিখবেন কত শতাংশ, ওখানেই বলে দেবে আপনার কত শতাংশ হচ্ছে, সেটা এখানে লিখে দেবেন। যেমন আমি বললাম আমার জমির পরিমাপ হচ্ছে 0.23 একর, অর্থাৎ 23 শতক হচ্ছে আমার জমির পরিমাপ। আশা করি বুঝতে পেরেছেন। এবার আপনার পরিবারের যানবাহন সম্বন্ধে জানতে চাওয়া হচ্ছে। বলা হচ্ছে আপনি বা আপনার পরিবারের কারোর 4 চাকার গাড়ি আছে কিনা, অর্থাৎ গাড়ি, 4 চাকার কার, জিপ বা ট্রাক্টর আছে কিনা। যদি থাকে হ্যাঁ দেবেন, যদি থাকে না দেবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যাটা উল্লেখ করবেন, অর্থাৎ নাম্বার প্লেটের নাম্বারটা, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে উল্লেখ করতে হবে, এবং গাড়ির যে মডেলটা আছে সেই মডেলটার নামও কিন্তু আপনাকে এখানে ফিল আপ সেই মডেলটার নামও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তারপর বলা হচ্ছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা, অর্থাৎ আপনার পরিবারের কারোর কি স্বাস্থ্য বীমা করা আছে। যদি না থাকে তাহলে নাই টিকমার্ক দেবে, এখানে আপনার আর কোনো কাজ নেই। যদি থাকে অবশ্যই হ্যাঁতে টিকমার্ক দেবেন এবং এখানে সেই স্বাস্থ্য বীমার নাম লিখবেন এবং তার প্রিমিয়াম কতটা সেটা লিখবেন। যেমন ধরুন আমার ফ্যামিলির স্বাস্থ্য বীমা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড, তো আমি এখানে স্বাস্থ্যসাথী লিখলাম এবং স্বাস্থ্যসাথী প্রিমিয়াম হচ্ছে 5 লাখ টাকা, অর্থাৎ এখানে 5 লাখ টাকা লিখলাম। যদি আপনার ফ্যামিলিও স্বাস্থ্যসাথীর আন্ডারে থাকে তাহলে শুধু এখানে আপনাকে টিকমার্ক দিতে হবে সরকারি না বেসরকারি। স্বাস্থ্যসাথী যেহেতু সরকারি, আপনাকে সরকারিতে টিকমার্ক দিতে হবে। আর সেই স্বাস্থ্যসাথীর আন্ডারে আপনাদের ফ্যামিলি কোন কোন সদস্য অন্তর্ভুক্ত আছে এখানে সেইটা টিকমার্ক দিয়ে দিতে হবে, অর্থাৎ সমস্ত সদস্য যারা আছে তার পাশে এগুলো টিকমার্ক দিয়ে দিতে হবে, সরকারিতে টিকমার্ক দিয়ে দিতে হবে। যদি আপনার এখানে স্বাস্থ্যসাথী না হয় LIC হয় তাহলে LICর নাম আপনাকে লিখতে হবে, LICর প্রিমিয়ামের বিবরণটা আপনাকে লিখতে হবে। আপনার হেড অফ দ্য ফ্যামিলি সরকারি বা বেসরকারি যে কোনো স্বাস্থ্য বীমা করেছেন, সরকারি হলে সরকারিতে টিকমার্ক দেবেন, বেসরকারিতে হলে বেসরকারিতে টিকমার্ক দেবেন। এখানে বীমার অঙ্কটা লিখবেন আর প্রিমিয়ামের বিবরণ লিখবেন। সেইভাবেই 1 নম্বর সদস্য, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর সদস্য যদি সরকারিতেও করে থাকেন সেই সরকারি বীমার অঙ্ক লিখবেন, প্রিমিয়ামের বিবরণ দেবেন। আর যে বেসরকারি স্বাস্থ্য বীমা করে থাকেন বীমার অঙ্ক লিখবেন, প্রিমিয়ামের বিবরণ দেবেন। আশা করি বুঝতে পেরেছেন।
এরপর আপনার আয় বা পেশা সম্বন্ধে জানা হচ্ছে। আপনার পরিবারে কোনো সদস্য আয়কর বা পেশাগত কর প্রদান করেন, অর্থাৎ প্যান ট্যাক্স দেন? যদি হ্যাঁ হয় হ্যাঁতে টিকমার্ক দেবেন, না হলে নাতে টিকমার্ক দেবেন। তারপর আপনাদের পরিবারের সমস্ত সদস্যদের প্যান কার্ডের নাম্বার জানতে চাইছে। যদি প্যান কার্ড থাকে তাহলে হ্যাঁ দেবেন, যদি প্যান কার্ড না থাকে তাহলে নাই টিকমার্ক দেবেন। এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখতে হবে প্যান কার্ড অনুযায়ী, এবার তারপরে প্যান নাম্বার। ঠিক একইভাবে সদস্য নাম্বার 1 নম্বরে এখানে প্যান কার্ড অনুযায়ী নাম লিখতে হবে, তারপর প্যান নম্বর লিখতে হবে। একইভাবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর সদস্যদের নাম লিখতে হবে এবং প্যান নম্বর লিখতে হবে। তারপর কর্মসংস্থানের ধরন জানতে চাওয়া হচ্ছে। আপনার পরিবারের প্রধান অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলি কোন ক্ষেত্রে কাজ করেন সেটা আপনাকে এখানে মেনশন করতে হবে। যেমন ধরুন সরকারি ক্ষেত্র হলে সরকারিতে টিকমার্ক দেবেন, বেসরকারি হলে বেসরকারি, বা ধরুন ব্যবসায়ী বা মালিক সেখানে এখানে টিকমার্ক দেবেন, বা ধরুন পার্ট টাইম কাজ করছেন সেটা এখানে টিকমার্ক দেবেন, বা ধরুন উনি কারিগর বা শিল্পী বা কৃষক তাহলে আপনি এখানে টিকমার্ক দেবেন, বা পরিযায়ী শ্রমিক তাহলে এখানে টিকমার্ক দেবেন, বেকার হলে বেকার এখানে টিকমার্ক দেবেন, অন্যান্য হলে অন্যান্যতে টিকমার্ক দেবেন। একইভাবে সদস্য 1-এরও তাই, সদস্য 2-এরও তাই, সদস্য 3-এরও তাই, 4 নম্বর সদস্যেরও তাই, 5 নম্বর সদস্যরও একইভাবে তাই লিখতে হবে। তারপর পরিবারের প্রধান এবং তার সদস্যরা শিক্ষিত না অশিক্ষিত জানতে চাওয়া হচ্ছে। এখানে বলা হয়েছে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্য, অর্থাৎ এখানে ধরুন আপনার ফ্যামিলিতে 3 জন শিক্ষিত, 2 জন অশিক্ষিত, এখনো তারা পড়াশোনা করেন না, তাহলে এখানে আপনি 3 জন দেবেন, আর অশিক্ষিত জায়গায় 2 জন দেবেন। আর ধরুন আপনার ফ্যামিলিতে সবাই শিক্ষিত, তাহলে আপনি আপনার সমস্ত নাম্বার এখানে লিখবেন, আর অশিক্ষিত জায়গায় 0 লিখে দেবেন বা 0 লিখে দেবেন। এবার পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা বলতে হবে। শিক্ষিত হলে শিক্ষিত টিকমার্ক দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত। শিক্ষিত হলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ তিনি কত অবধি পড়েছেন সেটা লিখতে হবে এখানে। সদস্য 1 নম্বরেও যদি শিক্ষিত হন শিক্ষিত টিকমার্ক দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিকমার্ক দেবেন, তিনিও কত দূর অবধি পড়েছেন সেটা এখানে লিখে দেবেন। সদস্য নম্বর 2-এরও তাই, শিক্ষিত হলে শিক্ষিত টিকমার্ক দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত টিকমার্ক দেবেন, আর তিনিও কত অবধি পড়েছেন সেটা এখানে লিখে দেবেন। ঠিক একইভাবে সদস্য 3, সদস্য 4 এবং সদস্য 5 শিক্ষিত না অশিক্ষিত সেটা বলে দেবেন। শিক্ষিত হলে শিক্ষিতই দাগ দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিত, আর যদি শিক্ষিত হন তাহলে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কত দূর অবধি পড়েছেন সেটা লিখে দেবেন। এরপর আপনার পরিবারের কোনো সদস্য কোনো মন্ত্রী পদে বা সাংসদ পদে বা বিধায়ক পদে বা পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েতে কাজ করেন, প্রাক্তন ছিলেন না বর্তমান ছিলেন সেটা জানতে চাওয়া হচ্ছে। যদি কোনো আপনার ফ্যামিলির কেউ থাকে, আপনার সদস্য সংখ্যার মধ্যে কেউ আপনার বিধায়ক বা সাংসদ বা মন্ত্রী পদে ছিলেন বা আছেন, তাহলে এখানে হ্যাঁ দেবেন, না হলে না। তাহলে তার সদস্য নাম্বারটা কিন্তু এখানে লিখতে হবে। নেক্সট, কোন সদস্যকে সরকারি পেনশনভোগী? যদি পেনশনভোগী হন তাহলে হ্যাঁ দেবেন, যদি না হন তো নাতে টিকমার্ক দেবেন। যদি পেনশন পেয়ে থাকেন তাহলে তার সদস্য নাম্বারটা এখানে লিখতে হবে। আপনার সদস্য কি কোনো জিএসটি অধীনে নিবন্ধিত আছেন, অর্থাৎ জিএসটির টাকা দেন? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ দেবেন, যদি না হয় নাতে টিকমার্ক দেবেন। যদি হ্যাঁ হয় তাহলে এখানে আপনার জিএসটি নাম্বারটা কিন্তু লিখতে হবে। এরপর হচ্ছে পরিবারের মোট বার্ষিক আয় অর্থাৎ অ্যানুয়াল ইনকাম। ধরুন আপনার পরিবারের অ্যানুয়াল ইনকাম 1 লাখ, তো 1 লাখ লিখলেন, আর 70,000 হলে 70,000, 80 হলে 80,000। আমার এখানে 80,000, তাই আমি এখানে 80,000 লিখেছি। সিএএ অর্থাৎ বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আমাদের দেশে আছেন, ফ্যামিলির মধ্যে কি তার মধ্যে কেউ একজন কি বাংলাদেশি অনুপ্রবেশকারী সিএএ এর জন্য আবেদন করেছিলেন, তাহলে আপনাকে কিন্তু এখানে সেটা লিখতে হবে। যেমন ধরুন এখানে পরিবারের প্রধানের জায়গায় যদি আপনি সিএএ এর জন্য আবেদন করেন, যদি আবেদন করে থাকেন তাহলে আবেদন করা হয়েছে টিকমার্ক দেবেন, আর আবেদন নাম্বারটা লিখে দেবেন। বা ইস্যু করা হয়ে গেছে যদি ইস্যু করা যদি হয়ে থাকে তাহলে ইস্যু করা হয়েছে টিকমার্ক দেবেন বা সার্টিফিকেট নাম্বারটা দেবেন। আর যদি আপনি সিএ এর জন্য আবেদন করেননি তাহলে এখানে আপনাকে ওগুলো কিছুই দিতে হবে না, শুধু প্রযোজ্য নয়তে টিকমার্ক দিয়ে দেবেন। একইভাবে সদস্য 1-এরও তাই, যদি সিএ এর জন্য আবেদন করে থাকেন, আবেদন করা হয়েছে তো টিকমার্ক দেবেন, আবেদন নাম্বারটা দেবেন। আর ইস্যু করা হয়ে থাকলে ইস্যু করা হয়েছে তো টিকমার্ক দেবেন, সার্টিফিকেট নাম্বারটা দেবেন। যদি না তো প্রযোজ্য নয়তে টিকমার্ক দিয়ে চলে যাবেন। একইভাবে 2 নম্বর সদস্য, 3 নম্বর সদস্য, 4 নম্বর সদস্য এবং 5 নম্বর সদস্যরা তাই। যদি সিএ এর জন্য আবেদন করেন তাহলে আবেদন করা হয়েছে টিকমার্ক দেবেন, যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বারটা আপনি লিখে দেবেন। আর যদি ইস্যু করা হয়ে থাকে তাহলে সার্টিফিকেট নাম্বারটা আপনি লিখে দেবেন। আর যদি আবেদন না করে থাকেন তাহলে প্রযোজ্য নয়তে টিকমার্ক দিয়ে চলে যাবেন। এখানে বলা হচ্ছে আপনি কি অন্য কোনো প্রকল্পের আওতায় আছেন, যেমন ধরুন কিষাণ ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড ARD,
শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড ইত্যাদি যদি থাকেন। ধরুন আপনার হেড অফ দ্য ফ্যামিলি কিছু একটা পান, অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড বা শিল্পী ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী কার্ড ইত্যাদি, তাহলে সেই কার্ডের নাম্বার এখানে লিখতে হবে, সেই কার্ডের আইডি এখানে লিখতে হবে এবং যে তারিখে সেই কার্ডটি ইস্যু করা হয়েছে সেই ইস্যু নাম্বার এবং যে তারিখে সেই কার্ডটি ইস্যু করা হয়েছে সেই তারিখটাও কিন্তু লিখতে হবে। 1 নম্বর সদস্য যদি কোনো কিছু পায় সেই কার্ডের নাম্বার, আইডির সংখ্যা এবং যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা লিখতে হবে। একইভাবে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর সদস্য যদি কোনো প্রকল্প পান, কিষাণ ক্রেডিট বা মৎস্যজীবী বা শিল্পী কার্ড, তাহলে সেই কার্ডের নাম্বার লিখবেন, আইডির সংখ্যা লিখবেন আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা লিখে দেবেন। আর যদি কিছুই না পান তাহলে এই জায়গাটা ফাঁকা দিয়ে চলে যাবেন। এখানে আপনাদের এটাতে কিছু কাজ নেই। তাহলে নেক্সট এখানে বলা হয়েছে SIR 2026-এ আপনার নাম কি বাদ পড়ে গেছে বা মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন, তাহলে সেটা আপনাকে বলতে হবে। ধরুন আপনার পরিবারের প্রধান SIR এর নাম আসেনি, তাহলে না দেবেন। আর যদি সেটার মামলা চলছে এখনো পর্যন্ত বা ট্রাইব্যুনালে আছে, তাহলে এখানে হ্যাঁ দিয়ে সেই ট্রাইব্যুনালের নাম্বার বা বিবরণটা দিতে হবে আপনাকে এখানে। আর যদি SIR নাম এসে থাকে তাহলে প্রযোজনাতে টিকমার্ক দিয়ে চলে যাবেন। একইভাবে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, 5 নম্বর সদস্যেরও যদি SIR এর নাম না আসে তাহলে নাতে টিকমার্ক দেবেন। ট্রাইব্যুনালে থাকেন তাহলে হ্যাঁতে টিকমার্ক দিয়ে বিবরণটা আপনি এখানে লিখে দেবেন এবং SIR এ যদি নাম এসে থাকে তাহলে প্রযোজনাতে টিকমার্ক দিয়ে চলে যাবেন। তারপর জানতে চাওয়া হচ্ছে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, অর্থাৎ আপনার পরিবারে কি কোনো শিশু সদস্য আছে, তাহলে তার নাম লিখতে হবে, তার শ্রেণী লিখতে হবে, সে কোন বিদ্যালয়ে পড়ে তার নাম লিখতে হবে, বিদ্যালয়ের ধরন কিরকম সেটাই এখানে টিকমার্ক দিতে হবে। যেমন সরকারি হলে সরকারিতে, বেসরকারি হলে বেসরকারিতে, মাদ্রাসায় হলে মাদ্রাসায় বা অন্যান্যতে হলে অন্যান্যতে দেবেন। এখানে 4টে সদস্যের জন্য জায়গা রাখা আছে। আপনার যতগুলো শিশু সদস্য থাকবে বা তারা যদি স্কুলে পড়েন সেখানে এইভাবে নামটা লিখে পরপর দিয়ে দেবেন। তারপর বলা হয়েছে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা। এখানে প্রথম যে শিশু সদস্যের নাম আপনারা দিয়েছেন সেই শিশুর কি টিকাকরণ হয়েছে, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, যদি করা হয়নি টিকাকরণ হয়নিতে টিকমার্ক দেবেন। যদি টিকাকরণ না হয়ে থাকে তাহলে কেন হয়নি সেই কারণটা কিন্তু আপনাকে বলতে হবে। আর যদি হয়ে থাকে তাহলে সেই টিকার শেষ তারিখ অনুযায়ী আইডিটা আপনাকে দিতে হবে। একইভাবে 2 নম্বর শিশু সদস্যেরও যদি টিকা হয়ে থাকে তাহলে হ্যাঁতে টিকমার্ক দেবেন, যদি টিকাকরণ হয়নি তো টিকাকরণ হয়নিতে টিকমার্ক দেবেন। 3 নম্বর শিশু সদস্য এবং 4 নম্বর শিশু সদস্যরা একইভাবে টিকা হয়ে থাকলে টিকাতে হ্যাঁতে দেবেন, টিকা না হয়ে থাকলে টিকাকরণ হয়নিতে টিকমার্ক দেবেন। নেক্সট, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? ধরুন এখানে আপনার পরিবারের প্রধান ডিবিটির মাধ্যমে কোনো টাকা পাচ্ছেন, তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক দেবেন আর এখানে সেই নামগুলো মেনশন করতে হবে পরপর। ধরুন আপনার ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলি একজন কৃষক, তিনি PM কিষাণ পাচ্ছেন, কৃষক বন্ধুও পাচ্ছেন, তাহলে আপনাকে সেই প্রকল্পগুলোর নাম এখানে পরপর লিখতে হবে। আর যদি আপনি সেই প্রকল্পগুলো থেকে আপনার টাকা আর না চান বা প্রত্যাহার করতে চান তাহলে আপনি এগুলোতে হ্যাঁ দেবেন, হ্যাঁ টিকমার্ক দেবেন। অর্থাৎ আপনি ধরুন PM কিষাণের টাকা আর নিতে চান না, আর দরকার নেই আপনার, তাহলে এখানে হ্যাঁ টিকমার্ক দেবেন। প্রত্যাহার করতে চান, ধরুন PM কিষাণটা রাখবেন, কৃষক বন্ধুদের নেবেন না, তাহলে আপনি কৃষক বন্ধুর এখানে কৃষক বন্ধু নেবে না, তাই এখানে হ্যাঁতে টিকমার্ক দেবেন। আর যদি আপনি সবই টাকাই পেতে চান তাহলে এখানে কিছু টিকমার্ক দেওয়ার দরকার নেই, এখানটা শুধু নামটা লিখে চলে যাবেন। একইভাবে 1 নম্বর সদস্য ধরুন মায়ের নাম লিখেছিলেন, তাহলে মা তাহলে কি পেত, মা যদি কোনো প্রকল্পের আওতায় থাকে তাহলে এখানে হ্যাঁতে দেবেন টিকমার্ক, আর যদি না তো নাতে টিকমার্ক দেবেন। যদি পেয়ে থাকেন তাহলে এখানে সেই প্রকল্পের নামটা দেবেন, আর উনি যদি সেই প্রকল্প থেকে নিজেকে বের করে নিতে চান তাহলে এখানে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে। যদি বের করতে না চান তাহলে এখানে কোনো টিকমার্ক দেওয়ার দরকার নেই, শুধু নামগুলো মেনশন করে চলে যাবেন। একইভাবে সদস্য 2-এরও তাই, সদস্য 3-এরও তাই, 4-এরও তাই এবং 5-এরও তাই। যদি কোনো প্রকল্পের আওতায় থাকেন তাহলে প্রকল্পের নাম লিখবেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ, যদি না তো না। আর যদি প্রকল্প থেকে বেরিয়ে হয়ে যেতে চান আর যদি সেই প্রকল্প থেকে বের হয়ে যেতে চান তাহলে হ্যাঁতে টিকমার্ক দিতে হবে, যদি না তো এখানে শুধু নাম মেনশন করে চলে যাবেন। এরপর এখানে লেখা আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ এখানে আপনার ফর্মটা যে আবেদন করছেন, অর্থাৎ আপনার হেড অফ দ্য ফ্যামিলি
যে নামটা দিয়েছেন তিনি এই ফর্মটা আবেদন করছেন। তিনি বলছেন আমি যে এখানে যে তথ্যগুলো দিয়েছি সেগুলো কোনো মিথ্যা নয়, সব সত্য। সেই জন্য এখানে সম্মতটা ঠিক করে রাখবেন আর তার সাইন এখানে দিলেই আপনার ফর্মটা ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, আর একটা কথা জেনে রাখা দরকার, এখানে কিন্তু পরিবার বলতে একসঙ্গে বসবাস করেন এবং একই হাঁড়ি থেকে খাবার যারা খান সেই পরিবারকেই বলা হয়েছে। আপনার বাবা একটা ফ্যামিলি, আপনার কাকা একটা ফ্যামিলি। এখানে কিন্তু আপনার বাবার ফ্যামিলিতে হলে এখানে আপনার বাবার ফ্যামিলির সদস্যের মধ্যে বাবা হেড অফ দ্য ফ্যামিলি হবে, কাকার ফ্যামিলি হলে কাকার ফ্যামিলি আলাদা ফর্ম চাই। আশা করি বুঝতে পেরেছেন। এরপর কিন্তু ফর্ম শেষ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সরকারি ব্যবহারের জন্য সমস্ত তথ্য দেওয়া আছে। এইখানটা কিন্তু আপনাদের কিছু কাজ নেই, এটা পুরো সরকারি ব্যবহারের জন্য। এই অবধি আপনাদের সমস্ত কাজ অবশ্যই মনে করে কিন্তু আপনার হেড অফ দ্য ফ্যামিলির সাইন করাবেন, অর্থাৎ যে ফর্মটি আবেদন করছেন। আবেদন কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি যে প্রথমে নাম দিয়েছিলেন সেই আবেদনের কারীরই স্বাক্ষর চাই। এখনো পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা যোজনার অনলাইন পোর্টাল কিন্তু খুলে দেওয়া হয়নি। যেদিন অনলাইন পোর্টালে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে আমি আপনাদের আবার একটা ভিডিও করে দেখিয়ে দেবো অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে। ততদিন আপনারা অফলাইন থেকে ফিল আপ করে দেখুন। ততদিন আপনারা অনলাইন পোর্টাল যারা ফিল আপ করতে চাইছেন তারা অপেক্ষা করুন এবং অফলাইনে যারা ফিল আপ করতে চাইছেন অফলাইনে করে নিন। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি দেখে আপনার অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করার সময় যে ডাউটগুলো হচ্ছিল সেই সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও যদি আপনাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের বিষয়ে কোনো ডাউট থেকে থাকে তার নির্দ্বিধায় আমাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আজ তাহলে এতটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ।